পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে ক্লাস 8-এর একটি গল্প, লেখক অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটোরের কথা। এই নাটোরের কথা, এই গল্প নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। প্রথমে লেখক পরিচিতি অর্থাৎ লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে কয়েকটি কথা জেনে নিই। লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরবাড়ির অন্যতম শ্রেষ্ঠ সন্তান। তিনি প্রখ্যাত চিত্রশিল্পী, পাশাপাশি তিনি একজন বিখ্যাত লেখক। অবনীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম গুণেন্দ্রনাথ ঠাকুর এবং তার মায়ের নাম সৌদামিনী দেবী। তার আঁকা বহু চিত্র, অবনীন্দ্রনাথ ঠাকুর আঁকা বহু চিত্র প্রশংসিত হয়েছে। তিনি ইতালিয়ান শিল্পী গিলার্ডি এবং ইংরেজ শিল্পী পামারের কাছে তিনি পাশ্চাত্য রীতিতে অর্থাৎ বিদেশি রীতিতে নানা ধরনের জিনিসপত্র নিয়ে, প্যাস্টেল, জল রং, তেল রং ইত্যাদি নিয়ে তিনি কিন্তু আঁকার শিক্ষা লাভ করেছিলেন। ভারতীয় শিল্পের নবজন্মদাতা, নতুন জীবনদাতা তাকে বলা হয়। ওরিয়েন্টাল আর্ট সোসাইটি তিনি স্থাপন করেছিলেন। তার আঁকা যে সমস্ত ছবিগুলো রয়েছে তার পাশাপাশি তিনি প্রচুর বই লিখেছেন, যে বইয়ের বেশিরভাগই কিন্তু ছোটদের উদ্দেশ্য করে লেখা, যেমন রাজকাহিনী, ক্ষীরের পুতুল, আলোর ফুলকি, বুড়ো আংলা, সেগুলো তার কতগুলো বিখ্যাত গ্রন্থ। তিনি বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী রচনা করেছেন। ভারত শিল্প বলে শিল্পতত্ত্ব বিষয়ক গ্রন্থ তিনি কিন্তু লিখে গেছেন। 1951 খ্রিস্টাব্দে এই মহান চিত্রশিল্পী এবং সাহিত্যিক তিনি কিন্তু মারা গিয়েছেন। আজকে আমাদের যে গল্পটি আমরা আলোচনা করব, সেই গল্পটি কিন্তু লেখকের ঘরোয়া বলে একটি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার মূল গল্পের আলোচনায় আমরা প্রবেশ করছি। নাটোরের কথা, লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর। আজ সকালে মনে পড়ল একটা গল্প, সেই প্রথম স্বদেশী যুগের সময়কার। কি করে আমরা বাংলা ভাষার প্রচলন করলুম। স্বদেশী যুগ বলতে যে সময়কালকে বোঝানো হয় সেটি হলো 1905 খ্রিস্টাব্দের পরবর্তী সময়কাল। 1905 এবং 1905 খ্রিস্টাব্দের পরবর্তী সময়কাল। তো 1905 খ্রিস্টাব্দে কী হয়েছিল? 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জন তিনি বাংলা ভাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। অর্থাৎ বাংলা বলে যে প্রদেশটা রয়েছে, সে বিশাল প্রদেশে একজন গভর্নরের পক্ষে শাসন কাজ চালানো সম্ভব নয়। এই অজুহাতে তিনি বাংলাকে দুটো ভাগে ভাগ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছিলেন। আসলে তার উদ্দেশ্য ছিল বাংলায় যে হিন্দু মুসলমানরা একসাথে মিলে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করছিল, সে আন্দোলনকে ভেস্তে দেওয়া বা ধ্বংস করে দেওয়া। এটাই ছিল তার মুখ্য উদ্দেশ্য। সেই উদ্দেশ্যকে সামনে রেখে তিনি বাংলা ভাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। এতে হিন্দু মুসলিম প্রত্যেক বাঙালি তারা কিন্তু এর বিরোধিতা করেছিল। তারা হাতে হাত রেখে আন্দোলনে সামিল হয়ে পড়েছিল। সেই প্রথম স্বদেশী যুগের সময়কার একটা গল্পের কথা, একটা কথা লেখকের মনে পড়েছে। কিভাবে আমরা বাংলা ভাষার প্রচলন করলাম, অর্থাৎ বাংলা ভাষাকে কোনো একটি স্থানে, কোনো একটি আলোচনা সভায় তারা কিভাবে বাংলা ভাষার প্রচলন ঘটালেন। সেখানে এর আগে পর্যন্ত ইংরেজির চর্চা হতো, ইংরেজি ভাষায় বক্তব্য রাখা হতো, কিন্তু তারা বাংলা ভাষার কিন্তু প্রচলন ঘটিয়েছিলেন। ভূমিকম্পের বছর সেটা। ভূমিকম্পের বছর বলতে মূলত যেহেতু স্বদেশী যুগের সময়কার কথা বলেছেন, তাই স্বদেশী যুগ বলতে কিন্তু আমরা 1905-এর পরবর্তী সময়কালকেই আমরা বুঝি। তাই ভূমিকম্প কিন্তু 1905 খ্রিস্টাব্দ একটা ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল। 1905 খ্রিস্টাব্দের 4 এপ্রিল হিমাচল প্রদেশ এবং ব্রিটিশ ভারতের অনেক জায়গায় কিন্তু এই ভূমিকম্পটি হয়েছিল। এটা মারাত্মক আকার ধারণ করেছিল। প্রায় 19,000 মানুষ এই ভূমিকম্পে কিন্তু মারা গিয়েছিল। রিক্টার স্কেলে এর কম্পনের মাত্রা ছিল 7.9। সেই বছরটিকেই সম্ভবত বলা হয়েছে যে ভূমিকম্পের বছর সেটা। প্রভিন্সিয়াল কনফারেন্স হবে নাটোরে। নাটোর বলে যে জায়গাটা, সেখানে কিন্তু প্রভিন্সিয়াল কনফারেন্স, অর্থাৎ প্রভিন্সিয়াল শব্দের অর্থ প্রাদেশিক, কনফারেন্স মানে হলো সম্মেলন। প্রাদেশিক সম্মেলন হবে একটা নির্দিষ্ট অঞ্চলে, একটি সম্মেলন হবে মূলত জাতীয় কংগ্রেসের অনুবর্তী, জাতীয় কংগ্রেসের ধারাকে অনুসরণ করে একটা প্রাদেশিক সম্মেলন হবে, যেটি হবে নাটোরে। নাটোর বর্তমান বাংলাদেশের উত্তরাঞ্চলের
একটা জেলা শহর। আমি কিন্তু ছবিতে নাটোর যে জায়গাটা তার অবস্থান ছবিতে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। বাংলাদেশ, বর্তমান বাংলাদেশের উত্তর দিকের একটি জেলা শহর। এখানে রানী ভবানীর বিখ্যাত নাটোর রাজবাড়ি রয়েছে। অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয়েছিল, অর্থাৎ 1700 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1701 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালকে কিন্তু অষ্টাদশ শতক বলা হয়। এই সময় কিন্তু নাটোর রাজবংশের প্রতিষ্ঠা হয়েছিল। রাজা রামজীবন নাটোর রাজবংশের প্রথম রাজা ছিলেন। 1730 সালে রানী ভবানীর সঙ্গে রাজা রামজীবনের দত্তক পুত্র, অর্থাৎ নিজের পুত্র নয়, তিনি দত্তক নিয়েছিলেন, সে দত্তক পুত্র, তার নাম হলো রামকান্ত, তার সঙ্গে রানী ভবানীর বিয়ে দিয়েছিলেন রাজা রামজীবন। রামজীবন যখন মারা গেলেন তখন রামকান্ত নাটোরের রাজা হলেন। 1748 সালে রাজা রামকান্তের মৃত্যুর পর নবাব আলীবর্দী খাঁ রানী ভবানীর ওপর জমিদারি পরিচালনার দায়িত্ব দিলেন। এভাবে রানী ভবানী কিন্তু জমিদার হয়ে বসলেন। তারপর তার রাজত্বকালে প্রায় অর্ধেক বাংলা, অর্থাৎ রানী ভবানীর রাজত্বকালে প্রায় অর্ধেক বাংলা বা বাংলা প্রদেশ কিন্তু তার শাসনাধীনে চলে এসেছিল। এই নাটোরের কথা কিন্তু বলা হয়েছে। এই নাটোরের পরবর্তী সময়ে নাটোরের মহারাজা ছিলেন জগদীন্দ্রনাথ। এই যেই গল্পের কথা বলা হয়েছে, এই গল্পের সময়কালে নাটোরের মহারাজা কিন্তু ছিলেন জগদীন্দ্রনাথ। এই জগদীন্দ্রনাথ 1868 থেকে 1926 পর্যন্ত তার সময়কাল। মহারাজা জগদীন্দ্রনাথের সময়কাল কিন্তু 1868 থেকে 1926। আর এই ঘটনাক্রম স্বদেশী যুগের সময়কার, অর্থাৎ সেই সময়ে কিন্তু রাজা জগদীন্দ্রনাথ নাটোরের রাজা ছিলেন, নাটোরের মহারাজা ছিলেন, নাটোরের জমিদার ছিলেন। তিনি কিন্তু সংস্কৃত ইংরেজি সাহিত্যে তিনি দক্ষতা অর্জন করেছিলেন। খেলাধুলো খুব ভালোবাসতেন। ইংরেজ আমলে পুরোপুরি দেশীয় খেলোয়াড় নিয়ে তিনি কিন্তু নাটোরে একটা ক্রিকেট দল গঠন করেছিলেন। তিনি মানসী এবং মর্মবাণী নামক দুটি মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন। ভারতবর্ষে যে জাতীয় আন্দোলন চলছিল সে আন্দোলনের প্রতি কিন্তু তার পূর্ণ সমর্থন ছিল, তিনি কিন্তু সমর্থন জানাতেন সবসময়। এই রকম একজন ব্যক্তিত্ব, এই রকম একজন রাজা জগদীন্দ্রনাথ, তার কথাই কিন্তু বলা হয়েছে আমাদের এই যে গল্পে সেখানে। এই জগদীন্দ্রনাথ ছিলেন যে রিসেপশন কমিটি, অর্থাৎ অভ্যর্থনা করা হবে যারা যারা আসবে। রিসেপশন কমিটি মানে অভ্যর্থনা কমিটি বা অভ্যর্থনা সমিতি, অর্থাৎ যারা যারা এই নাটোরের যে প্রভিন্সিয়াল কনফারেন্স হবে প্রত্যেককেই অভ্যর্থনা জানাবেন, তাদের সাদরে গ্রহণ করবেন, তাদের থাকার ব্যবস্থা করবেন, ইত্যাদি ইত্যাদি। এবং নাটোরেই হচ্ছে এই সম্মেলন। নাটোরের জমিদার বা মহারাজা ছিলেন কিন্তু এই জগদীন্দ্রনাথ। আমরা তাকে শুধু নাটোর বলেই সম্ভাষণ করতাম। নাটোরের জায়গার জমিদার, তাই তাকে নাটোর বলেই আমরা ডাকতাম। নাটোর নেমন্তন্ন করলেন আমাদের বাড়ির সবাইকে। আমাদের বাড়ির সঙ্গে তার বিশেষ ঘনিষ্ঠতা ছিল, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সঙ্গে কিন্তু এই জগদীন্দ্রনাথের ভালো সম্পর্ক ছিল। আমাদের প্রত্যেককেই এই সম্মেলনে আসার জন্য, প্রভিন্সিয়াল কনফারেন্সে আসার জন্য কিন্তু তিনি নিমন্ত্রণ করেছিলেন। দীপুদা, আমার বাড়ির অন্য সব ছেলেরা সবাই তৈরি হলুন, রবি কাকা তো ছিলেনই। এখানে দীপুদা বলে একজন ব্যক্তিত্বের কথা বলা হয়েছে। এই দীপুদা কিন্তু সম্পূর্ণ নাম হলো দীপেন্দ্রনাথ ঠাকুর। ইনি কে? দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের 5 পুত্রের সবচেয়ে বড় হলো এই দীপেন্দ্রনাথ ঠাকুর। আর এই দ্বিজেন্দ্রনাথ ঠাকুরকে, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর হলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে বড় ছেলে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর, তার সবচেয়ে বড় পুত্র, সবচেয়ে বড় ছেলের নাম হলো দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। আর দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের 5 ছেলের মধ্যে সবচেয়ে বড় হলেন দীপেন্দ্রনাথ ঠাকুর। এটা তোমরা একটু মনে রাখবে। এই দীপেন্দ্রনাথ ঠাকুর বা দীপুদা যার কথা বলা হয়েছে, আমরা বাড়ির অন্য সব ছেলেরা সবাই তৈরি হলাম, সবাই আমরা যাব। রবি কাকা এখানে সম্পর্কে যিনি গল্পটা লিখেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর, সেই অবনীন্দ্রনাথ ঠাকুরের কাকা হন রবীন্দ্রনাথ ঠাকুর, তাই বলা হয়েছে রবি কাকা তো ছিলেনই, অর্থাৎ রবি কাকাও রয়েছেন। আরও অনেক নেতারা যারা বিভিন্ন সেই সময়কার বিভিন্ন রাজনৈতিক দল যেগুলো গঠিত হয়েছিল, বা কংগ্রেস সবচেয়ে বড় রাজনৈতিক দল, সেই কংগ্রেসের নেতা
তারা কিন্তু ছিলেন। ন্যাশনাল কংগ্রেসের চাইরা বড় বড় ব্যক্তিত্ব, তাদের বলা হয়েছে চাই। ন্যাশনাল কংগ্রেস বলতে জাতীয় কংগ্রেস, যেটি 1885 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং জাতীয় কংগ্রেসই ভারতবর্ষের সবচেয়ে পুরনো এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল, তার কথাই কিন্তু এখানে বলা হয়েছে। আর কজন ব্যক্তিত্বের কথা এখানে কিন্তু বলা হচ্ছে, যারা যারা গিয়েছিলেন এই প্রভিন্সিয়াল কনফারেন্সে। পিসে মশাই জানকীনাথ ঘোষাল, এখানে জানকীনাথ ঘোষালের কথা বলা হয়েছে। জানকীনাথ ঘোষাল কে ছিলেন সম্পর্কে বলা হয়েছে পিসে মশাই। পিসে মশাই কেন? কাকে বলে? সাধারণত গ্রামের ক্ষেত্রে আমরা এই শব্দটা খুব ব্যবহার পাই। যদি কোনো পরিবারে 5 জন বা তার অধিক ব্যক্তিত্ব থাকেন, ছোট যে একদম ছোট, তার আগে তার থেকে যে বড় তাকেই বলা হয় অর্থাৎ ছোটর থেকে যে বড় তাকে বলা হয় পিসে মশাই বলতে ছোট পিসে মশাইয়ের আগের পিসে মশাই যে, তাকে বলা হয়েছে পিসে মশাই। তার নাম কি? জানকীনাথ ঘোষাল। এই জানকীনাথ ঘোষাল কিন্তু ঠাকুর পরিবারের কিন্তু জামাই। দেবেন্দ্রনাথ ঠাকুরের কন্যা স্বর্ণকুমারী দেবীর স্বামী ছিলেন কিন্তু জানকীনাথ ঘোষাল। দেবেন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সঙ্গে তার সম্পর্ক হওয়ায়, অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সাথে সম্পর্কে যুক্ত হওয়ায় তাকে কিন্তু তার পরিবার থেকে ত্যায্য করে দেওয়া হয়েছিল, অর্থাৎ পরিবার থেকে তিনি কিন্তু বিতাড়িত হয়েছিলেন। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সাথে তিনি যুক্ত ছিলেন। এইরকম একজন ব্যক্তিত্ব, তিনি একজন জমিদার। এই জানকীনাথ ঘোষালের অন্যতম সন্তান ছিলেন সরলা দেবী চৌধুরানী, যিনি প্রতাপাদিত্য উৎসব, লক্ষ্মীর ভাণ্ডার প্রমুখ প্রতিষ্ঠা করেছিলেন। তার কথা নিশ্চয়ই তোমরা শুনে থাকবে। এছাড়া আরেকজন ব্যক্তিত্বের কথা বলা হলো, তার নাম হলো WC ব্যানার্জি, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের যখন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল, এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সঙ্গে তিনি যুক্ত ছিলেন এবং জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন, প্রথম প্রেসিডেন্ট ছিলেন। তিনি লন্ডনে ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন এবং প্রথম সম্পাদক ছিলেন। পেশাগত দিক থেকে তিনি ছিলেন একজন ব্যারিস্টার, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এছাড়া মেজ জ্যাঠামশাই বলতে বলা হয়েছে সত্যেন্দ্রনাথ ঠাকুরের কথা। রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের অন্যতম ব্যক্তিত্ব সত্যেন্দ্রনাথ ঠাকুর, যিনি ছিলেন প্রথম ভারতীয় ICS ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা কিন্তু তিনি প্রথম পাশ করেছিলেন। এর কথা কিন্তু তোমাদের অবশ্যই বলতে হবে। ভারতবর্ষের নারী মুক্তি আন্দোলনেও তার একটা বড় অবদান ছিল। পরবর্তী সময়ে তোমরা যখন পড়াশোনা করবে, চাকরির পরীক্ষা দেবে, তখন কিন্তু এই প্রশ্নটা খুবই দেখতে পাবে যে প্রথম ভারতীয় ICS কে ছিলেন। তিনি কিন্তু এই ঠাকুর পরিবারের অন্যতম ব্যক্তিত্ব, অন্যতম সন্তান। তার নাম হলো সত্যেন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় পুত্র। কিন্তু এই সত্যেন্দ্রনাথ ঠাকুর হলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় পুত্র। এই সত্যেন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে। এছাড়া আরেকজন ব্যক্তিত্বের কথা বলা হলো, তিনি হলেন লালমোহন ঘোষ। তিনি অন্যতম বড় একজন ব্যক্তিত্ব, একজন বড় ব্যারিস্টার এবং একজন বিখ্যাত বাগ্মী। ভালো বক্তৃতা দিতে পারতেন, বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক বিষয়ে তার মতামত তিনি ব্যাখ্যা করেছেন। তার কথাই কিন্তু বলা হয়েছে। তিনি একজন বিখ্যাত বাগ্মী বা বক্তব্য তিনি রাখতে পারতেন, এই লালমোহন ঘোষের কথা বলা হয়েছে। বড় ভালো লোক ছিলেন, আর কি সুন্দর বলতে পারতেন, কিন্তু ঝোঁক ওই ইংরেজিতে, অর্থাৎ ইংরেজিতেই তিনি বলতে পছন্দ করতেন, বলতেন এবং বলতে পারতেন ভালো। এছাড়া আরেকজনের কথা বলা হয়েছে, তিনি হলেন সুরেন্দ্র বাড়ুজ্যে, অর্থাৎ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এর কথাও তোমরা নিশ্চয়ই শুনে থাকবে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু 1876 খ্রিস্টাব্দে ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন। বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে, রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি কিন্তু অংশগ্রহণ করেছিলেন। এই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কথা বলা হয়েছে। এছাড়া লেখক বলছেন, সবার নাম কি আর মনে আসছে এখন? আরও অনেক ব্যক্তিত্বরা ছিলেন, প্রত্যেকের নাম কিন্তু মনে আসছে না। তৈরি তো হলুম সবাই যাওয়ার জন্য, ভাবছি যাওয়া আসা হাঙ্গামা বড়। নাটোর বললেন, কিছু ভাবতে হবে না দাদা, আমরা তো যাওয়ার জন্য তৈরি হলাম। নাটোর যাব। নাটোর জায়গাটা অনেকটাই দূরে, তো প্রচুর সমস্যা রয়েছে, যাওয়ার ক্ষেত্রে হাঙ্গামা রয়েছে, ঝামেলা রয়েছে। তো নাটোর বললেন, কিছু ভাবতে হবে না, সমস্ত কিছু আমি ব্যবস্থা করব। ব্যবস্থা হয়ে গেল। এখান থেকে স্পেশাল ট্রেন ছাড়বে আমাদের জন্য, সেই ট্রেনটা আমাদের জন্যই ছাড়বে। রওনা হলুম সবাই মিলে হৈ হৈ করতে করতে।
চোগা চাপকান পরেই তৈরি হলাম। চোগা চাপকান এক ধরনের পরিধান, এক ধরনের বস্ত্র। একটা ছবি আমি তোমাদের দিয়ে দিচ্ছি, বেশ হালকা ঢিলেঢালা পোশাক, এই চোগা চাপকান। এই ছবিটা তোমাদের দিয়ে দিচ্ছি। একদম কাঁধ থেকে হাঁটু পর্যন্ত লম্বা ঢিলে জামা হলো চোগা চাপকান। এই চোগা চাপকান পরেই আমরা তৈরি হলাম। তখনও বাইরে ধুতি পরে চলাফেরা আমাদের অভ্যাস হয়নি। ধুতি পাঞ্জাবি সঙ্গে নিয়েছি, ওখানে গিয়ে পরতে হবে। এই সমস্ত কিছু নাটোরে পৌঁছে এই সমস্ত খুলে ধুতি পরব। আমরা যুবকরা ছিলাম একদল, মহা ফুর্তিতে ট্রেনে চড়েছি। আমরা যুবকরা একদল ছিলাম এবং মহা আনন্দে ফুর্তি করতে করতে ট্রেনে উঠেছি। সমস্ত কিছু নাটোর ব্যবস্থা করেছেন। রাস্তায় খাওয়া দাওয়ার প্রচুর আয়োজন, কিচ্ছুটি ভাবতে হচ্ছে না। স্টেশনে স্টেশনে খোঁজ খবর নেওয়া হচ্ছে, তদারক করা হচ্ছে, কিছুই বাদ যাচ্ছে না, আরামে যাচ্ছি। সারাঘাট বলে একটা জায়গায় পৌঁছানো গেল। সারাঘাটে যাওয়া হলো, সেখান থেকে স্টিমার করে যাওয়া হবে। সেখানেও নাটোর চমৎকার ব্যবস্থা করে রেখেছেন। নাটোর বলতে নাটোরের মহারাজের কথা বলা হয়েছে, জগদীন্দ্রনাথের কথা। সেখানেও নাটোরের চমৎকার ব্যবস্থা। কিছু ভাবার নেই, কিছু করবার নেই, সোজা স্টিমারে উঠে গেলাম। সঙ্গে যে সমস্ত মোটঘাট, অর্থাৎ যে সমস্ত সরঞ্জাম লাগেজ রয়েছে, সেটাকেই মোটঘাট বলা হয়েছে। বিছানা কম্বল এ নিয়ে আমাদের কিন্তু চিন্তা হলো। নাটোর বললেন কিছু ভেবো না, সব ঠিক আছে, তোমাদের মোটঘাট বিছানা কম্বল কিছুই কিন্তু কেউ নিয়ে যাবে না, সমস্তই তোমাদের সঙ্গেই যাচ্ছে। আমি বললাম, আরে ভাববো না তো কি, ওতে যে ধুতি পাঞ্জাবি সব কিছুই আছে। নাটোর বললেন, আমাদের লোকজন আছে, তারা সব ব্যবস্থা করবে। দেখি নাটোরের লোকজনেরা বিছানা বাক্স মোটঘাট সব তুলছে, আর আমার কথা শুনে মিটিমিটি হাসছে। যাক, কিছুই যখন করবার নেই, সোজা ঝাড়া হাত পায়ে স্টিমারে নির্ভাবনায় উঠে গেলুম। পদ্মা দেখে মহা খুশি আমরা। পদ্মা নদীর কথা বলা হয়েছে। নদীর দেখে ফুর্তি আর ধরে না। খাবার সময় হলো, ডেকের ওপর টেবিল চেয়ার সাজিয়ে খাবার জায়গা করা হলো। খেতে বসেছি সবাই একটা লম্বা টেবিলে। টেবিলের একদিকে হুমড়া চোমড়া চাইরা, অর্থাৎ গণ্যমান্য ব্যক্তিদের কথা বলা হয়েছে, তাদেরকে হুমড়া চোমড়া বলা হয়েছে। তারা একদিকে বসেছে, আর একদিকে আমরা ছোকরাটা, অল্প বয়সীরা। দিবুদা আমার পাশে। খাওয়া শুরু হলো। যারা খাবার পরিবেশন করছে সেই বয়রা খাবার নিয়ে আগে যাচ্ছে ওই পাশে, অর্থাৎ যেখানে হোমরা চোমরা ব্যক্তিত্বরা রয়েছে তাদের দিকে কিন্তু খাবার পরিবেশন করতে যাচ্ছে। ওদের দিয়ে তবে তো আমাদের দিকে ঘুরে আসবে। মাঝখানে বসেছিলেন একটা চাই, তার কাছে এলে খাবারের ডিশ প্রায় শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ চাইরা যেখানে খাচ্ছে এবং মাঝখানে যে চাই বসে রয়েছে তার কাছে যখন খাবার আসছে তিনিই সব খাবার নিয়ে নিচ্ছেন আর কি। কাটলেট এলো, তো সেই চাই 6-7খানা একেবারেই তুলে নিলেন। কাটলেট খাবারটার সঙ্গে নিশ্চয়ই তোমরা পরিচিত। এটা কিন্তু একটু ফরাসি শব্দ। কাটলেটের ছবি দিয়ে দিচ্ছি, হয়তো অনেকে জানো, অনেকে জানো না। মাংস, সবজি ইত্যাদি দিয়ে কিন্তু তৈরি হয় এই কাটলেট। ফ্যাটানো ডিমের মধ্যে ডুবিয়ে তারপর উপরে বিস্কুট বা পাউরুটি গুঁড়ো মাখিয়ে ডুবো তেলে একদম কড়া কড়া করে ভাজা হয় এই কাটলেট। ছবিতে দিয়ে দিচ্ছি কাটলেটের ছবি। সেই কাটলেট খুব উপাদেয় খাদ্য, ভাজা জাতীয় খাবার। তো আমাদের দিকে যখন আসছে আর বিশেষ কিছুই আমরা পাচ্ছি না, বলতেও পারছি না। পুডিং এলো, পুডিংও এক ধরনের খাবার, এটাও ছবি আমি দিয়ে দিচ্ছি তোমাদের, হয়তো অনেকে জানো অনেকে জানো না। ডিম, দুধ, চিনি, ময়দা ইত্যাদি দিয়ে এই পুডিং কিন্তু তৈরি হয়। এই পুডিংয়ের কথা কিন্তু বলা হয়েছে। তো পুডিং এসেছে, খাওয়া যাবে বেশ করে, দেবুদা বললেন। দেবুদা ছিলেন খাইয়ে, আমিও ছিলাম খাইয়ে, বেশ ভালো খেতে পারি। পুডিং হাতে বয় টেবিলের এক পাশ থেকে ঘুরে ঘুরে যেই সেই চাইদের কাছে এসেছে, দেখি তিনি অর্ধেকের বেশি নিজের প্লেটে তুলে নিলেন, অর্থাৎ চাইই বেশি খাবার তুলে নিল। ওমা, দীপুদা আর আমি মুখ চাওয়াচাই করতে লাগলাম, আমরা কি খেতে পারবো না? দীপুদা বললেন, হলো আমাদের আর পুডিং খাওয়া। সত্যি বাপু, অমন জাইগ্যান্টিক খাওয়া আমরা আর কেউ কখনো দেখিনি। জাইগ্যান্টিক শব্দের অর্থ হলো দৈত্যের মতো, অর্থাৎ এরকম দৈত্যের মতো খেয়ে নিচ্ছে সমস্ত কিছু, এরকম খেতে কাউকে দেখিনি। ওই রকম খেয়ে খেয়ে শরীরখানা ঠিক রেখেছিলেন ভদ্রলোক, বেশ শরীরটা ছিল তার, বলতেই হবে। দীপুদার শেষটা বয়কে টিপে দিলেন, অর্থাৎ ইঙ্গিত করলেন খাবারটা আগে যেন আমাদের দিকেই আনে, নাহলে তো আমরা খেতে পাবো না। তারপর থেকে দেখলুম দুটো করে ডিশে খাবার আসতো, একটা বয় ওদিকে খাবার দিতে থাকতো আর একটা এদিকে। চোখে দেখে না খেতে পাওয়ার জন্য আর আফসোস করতে হয়নি আমাদের, অর্থাৎ দেখছি, এতক্ষণ দেখছিলাম শুধু খেয়ে যাচ্ছে, কিন্তু এখন আমরাও খেতে পেলাম। নাটোর তো পৌঁছানো গেল। এলাহি ব্যাপার সব, কি সুন্দর সাজিয়েছে বাড়ি, বৈঠকখানা যেখানে আমরা বসবো। ঝাল লণ্ঠন, তাকিয়া মানে সোফা জাতীয় জিনিস, ভালো ভালো দামি ফুলদানি, কার্পেট,
বা গালিচা, সে সমস্ত কিছুর তুলনা নেই। অদ্ভুত সে সমস্ত জিনিস, অসম্ভব সুন্দর দেখতে, যেন ইন্দ্রপুরী, অর্থাৎ ইন্দ্রের রাজসভা। দেবরাজ ইন্দ্র, যিনি দেবতাদের রাজা বলা হয়, তার রাজসভায় নানা নর্তকীরা নৃত্য পরিবেশন করে। অদ্ভুত সাজানো, সুন্দর সাজানো একটি জায়গা, যেগুলো আমরা ভাবি, সেই রকম একটা কল্পনার জগৎ। কি আন্তরিক আদর যত্ন, সমস্ত আদর যত্ন আমরা কিন্তু সুন্দরভাবে আমাদের সঙ্গে আদর যত্ন করা হচ্ছিল। কি সমারোহ, কি আয়োজন, কি তার ব্যবস্থা, একেই বলে রাজ সমাদর। রাজার কাছে এলে এই ধরনের সমাদর পাওয়া যায়। সব কিছু তৈরি হাতের কাছে, চাকর বাকরকে সব শিখিয়ে পড়িয়ে ঠিক করে রাখা হয়েছিল। না চাইতেই সব জিনিস কাছে এনে দেয়। ধুতি চাদরও দেখি আমাদের জন্য পাট করা সব তৈরি, অর্থাৎ আমরা যে ধুতি চাদর নিয়ে গেছি তার প্রয়োজনই নেই, বাক্সই খুলতে হলো না, সমস্ত কিছু আমাদের জন্য রেডি করে রাখা হয়েছে। তখন বুঝলুম মোটঘাটের জন্য আমাদের ব্যগ্রতা দেখে ওখানকার লোকগুলো কেন হেসেছিল। আমরা তো আমাদের মোটঘাটগুলো আমাদের সঙ্গে সঙ্গেই ঠিকঠাক যাচ্ছে কি না আমরা চিন্তিত ছিলাম, কারণ ওই মোটঘাটের মধ্যে আমাদের এই সমস্ত ধুতি চাদর ছিল, গিয়ে পড়তে হবে ভাবছিলাম। কিন্তু ওরা ভাবছিল যে এই ধুতি চাদরের তো প্রয়োজনই নেই, ওখানে ধুতি চাদরের ব্যবস্থা রয়েছে। তাই আমাদের এই ধুতি চাদরের জন্য ব্যগ্রতা দেখে বা আমাদের এই আগ্রহ দেখে ওরা কিন্তু হাসছিল। নাটোর বললেন, কোথায় স্নান করবে অবন্দা, পুকুরে? আমি বললাম, না দাদা, সাঁতার টাতার জানি নে, শেষটা ডুবে মরবো, তারপর যে ঠান্ডা জল আমি ঘরেই চান করব। চান টান সেরে ধুতি পাঞ্জাবি পরে বেশ ঘোরাঘুরি করতে লাগলাম। আমরা ছোকরার দল, আমাদের তেমন কোনো কাজকর্ম ছিল না। রবি কাকাদের কথা আলাদা, খাওয়া দাওয়া, ধুমধাম, গল্পগুজব। রবি কাকা ছিলেন গান বাজনাও জমত খুব। নাটোরও ছিলেন গান বাজনার বিশেষ উৎসাহী। তিনিই ছিলেন রিসেপশন কমিটির প্রেসিডেন্ট। কাজেই তিনি সব ক্যাম্পে ঘুরে ঘুরে খবরাখবর করতেন। মজার কিছু ঘটনা থাকলে আমাদের ক্যাম্পে এসে খবরটাও দিয়ে যেতেন। কোনো ক্যাম্পে কোনো জায়গায় যদি মজার ঘটনা ঘটত, তিনি আমাদের এসে সেই মজার ঘটনা শুনিয়ে যেতেন। খুব জমেছিল, বেশ আনন্দ হচ্ছিল। রাত সুখে আছি। ভোরবেলা বিছানায় শুয়ে তখনও চোখ খুলিনি, চাকর এসে হাতে গড়গড়ার নল গুজে দিল। হুকার নল, একসময় হুকা খুব চলতো, সেই গড়গড়ার কথা বলা হয়েছে। কে কখন তামাক খায়, কে দুপুরে এক বোতল সোডা, কে বিকেলে একটু ডাবের জল, সব কিছু নিখুঁতভাবে জেনে নিয়েছিল। অর্থাৎ এই রাজা জগনীন্দ্রনাথ, সেই অনুযায়ী সমস্ত ব্যবস্থা হতো। কোথাও বিন্দুমাত্র ত্রুটি হবার জন্য নেই। খাওয়া দাওয়ার তো কথাই নেই। ভিতর থেকে রানীমা নিজের হাতে পিঠে পায়েস করে পাঠাচ্ছেন। তার উপর নাটোরের ব্যবস্থায় মাংস, মাছ, ডিম কিছুই বাদ যায়নি। হালুইকর বসে গেছে বাড়িতে, অর্থাৎ যিনি মিষ্টি বানান, বাড়িতেই মিষ্টি বানানোর আয়োজন। নানা রকমের মিষ্টি করে দিচ্ছে এবেলা ওবেলা। আমি ঘুরে ঘুরে নাটোরের গ্রাম দেখতে লাগলুম, কোথায় কি পুরনো বাড়িঘর, মন্দির। সঙ্গে সঙ্গে স্কেচ করে যাচ্ছি, ছবি আঁকছি। অনেক স্কেচ করেছি সেবার, এখনও সেগুলো আমার কাছে আছে। চাইদেরও অনেক স্কেচ করেছি, যে সমস্ত চাইরা সেখানে গিয়েছিল তাদের ছবি এঁকেছি। এখন সেগুলো দেখতে বেশ মজা লাগবে। নাটোরেরও খুব আগ্রহ। সঙ্গে করে নিয়ে গেলেন একেবারে অন্দরমহলে, রানী ভবানীর ঘরে। সেখানে বেশ সুন্দর সুন্দর ইটের ওপর নানা কাজ করা। রানী ভবানীর কথা তো আমি অলরেডি বলেছি, আলাদা করে আর কিছু বললাম না। ও রাজত্বে যেখানে যা দেখবার জিনিস ঘুরে ঘুরে দেখতে লাগলেন, আর আমি স্কেচ করে নিচ্ছি। নাটক তো খুব খুশি, প্রায়ই এটা ওটা স্কেচ করে দেওয়ার জন্য ফরমাশ করতে লাগলেন, অর্থাৎ আমাকে অনুরোধ করতে লাগলেন। তাছাড়া আরও কত রকমের খেয়াল, অর্থাৎ নানা ধরনের ইচ্ছে, মনের মধ্যে অদ্ভুত অদ্ভুত ইচ্ছে জাগছে, সেটাকেই খেয়াল বলা হচ্ছে। শুধু আমি নয়, দলের যে যা খেয়াল করছে নাটক তৎক্ষণাৎ পূরণ করে দিচ্ছেন। ফুর্তির ছুটে আমার সব অদ্ভুত খেয়াল মাথায় আসত। একদিন খেতে খেতে বললুম, কি সন্দেশ খাওয়াচ্ছে নাটোর, টেবিলে আনতে আনতে ঠান্ডা হয়ে যাচ্ছে। গরম গরম সন্দেশ খাওয়ান দেখি। বেশ গরম গরম চায়ের সঙ্গে গরম গরম সন্দেশ খাওয়া যাবে। শুনে টেবিল শুদ্ধ সবাই হো হো করে হাসলো। তক্ষুনি হুকুম হলো, খাবার ঘরের দরজার সামনে হালুইকর বসে গেল। অর্থাৎ খাবার যেখানে খাচ্ছি তার পাশেই হালুইকর মিষ্টি বানানো শুরু করলো। গরম গরম সন্দেশ তৈরি করে দেবে ঠিক খাবার সময়। রাউন্ড টেবিল কনফারেন্স হবে, একটা বড় টেবিল, তার চারদিকে সবাই বসে আলোচনা সভা হবে। গোল হয়ে সবাই বসেছি। মেজো জ্যাঠামশাই প্রিসাইড করবেন, অর্থাৎ সভাপতিত্ব করবেন। পিসে মশাই জানকীনাথ ঘোষাল রিপোর্ট লিখছেন আর কলম ঝাড়ছেন। পিসে মশাইয়ের কথা বলেছি, পরিচয় দিয়েছি। তিনি রিপোর্ট লিখছেন সেই মিটিংয়ের, এবং মাঝে মাঝে কলম ঝাড়ছেন। সেই সময় নিপ পেন যেগুলো হতো। তার পাশে বসেছিলেন নাটোরের ছোট তরফের রাজা, মাথায় জরির তাজ, ঢাকাই মসলিনের চাপকান পরে। তার পাশে নাটোরের ছোট তরফের রাজা বসেছিলেন। এই ছোট তরফের রাজা কেন বলা হয়েছে, এটার কিন্তু একটা ব্যাখ্যা আছে। তোমাদের আশা রাখি কোনো ইউটিউবার কোনো ভিডিওতে ছোট তরফের রাজার এ সম্পর্কে কোনো বিবরণ দেবে না,
ছোট তরফের রাজা বলতে কি বোঝাচ্ছে সেটাকে আমি আগে বলে দিচ্ছি। 1802 সালে রানী ভবানী যখন মারা গেলেন, তার দত্তপুত্র রামকৃষ্ণ, তার 2 ছেলে ছিল। একজন হলো বিশ্বনাথ, আরেকজনের নাম হলো শিবনাথ। এই 2 ছেলের মধ্যে জমিদারি ভাগাভাগি হয়ে গেল। বড় ছেলে, যার নাম হলো বিশ্বনাথ, আমি বললাম, তার নাম হলো বড় তরফ, অর্থাৎ তিনি এবং তার পরবর্তী বংশধররা হলো বড় তরফ। আর ছোট ছেলে শিবনাথ, যার কথা বলা হয়েছে, তিনি এবং তার পরবর্তী বংশধররা হলো ছোট তরফ। এভাবে তারা কিন্তু জমিদারি পরিচালনা করতে লাগলো। নাটোর রাজবংশের ছোট তরফের শেষ রাজা ছিলেন বীরেন্দ্রনাথ, আর বড় তরফের শেষ রাজা ছিলেন যোগীন্দ্রনাথ। এদের কথা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো তিনি ছোট তরফের রাজার পাশে বসে ওই রকম কলম ঝাড়ছেন, আর নপিসে মশাই কালি ছিটিয়ে ছিটিয়ে তার সেই সাজ কালো বুটিদার করে দিলেন। তার যে পোশাক পরেছিলেন সমস্ত জায়গায় এরকমভাবে কালি ছিটিয়ে ছিটিয়ে তিনি কিন্তু বুটি 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 করে দিলেন, একটা ডিজাইন হয়ে গেল। আগে থেকে ঠিক ছিল রবি কাকা প্রস্তাব করবেন প্রভিন্সিয়াল কনফারেন্স বাংলা ভাষায় হবে, অর্থাৎ প্রভিন্সিয়াল কনফারেন্সে যা আলোচনা হবে সেটা বাংলা ভাষায় হবে, আমরা ঠিক করেছিলাম। রবি কাকা অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর তিনি প্রস্তাব করেছিলেন। আমরা ছোকরারা সবাই রবি কাকার দলে, রবি কাকা রবীন্দ্রনাথ ঠাকুর যা বলবেন সেটাকেই আমরা সমর্থন করি এবং সমর্থন করব, সেই অনুযায়ী আমরা চলছি। আমরা বললাম নিশ্চয়ই প্রভিন্সিয়াল কনফারেন্স বাংলা ভাষার স্থান হওয়া চাই। রবি কাকাকে বললুম, ছেড়ো না, আমরা শেষ পর্যন্ত লড়বো এর জন্য। সেই নিয়ে আমাদের বাঁধলো চাইদের সঙ্গে, যারা হোমরা চোমরা ব্যক্তি, গণ্যমান্য ব্যক্তি, তারা এটা মানতে চান না। তারা বলছেন না, বাংলা ভাষায় নয় ইংরেজিতে যেমন হয় সেইভাবেই বক্তব্য রাখা হবে। তারা আর ঘাড় পাতেন না, ছোকরার দলের কথা আমলই দেন না, অর্থাৎ তারা সম্মতি জানাচ্ছেন না। তারা বললেন যেমন কংগ্রেসে হয় তেমনি এখানেও হবে, সব কিছু ইংরেজিতে। অনেক তক্কাতক্কির পর 2টো দল হয়ে গেল, একদল বলবে বাংলাতে, একদল বলবে ইংরেজিতে, এরকমই সিদ্ধান্ত হলো। সবাই মিলে গেলুম প্যান্ডেলে, বসেছি সব, কনফারেন্স আরম্ভ হবে। রবি কাকার একটা গান ছিল, গান তো আর ইংরেজিতে হতে পারে না, বাংলা গানই হলো, সোনার বাংলা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যেটি বর্তমান বাংলাদেশের জাতীয় সঙ্গীত। সেই গানটি সম্ভবত গাওয়া হয়েছিল। রবি কাকাকে জিজ্ঞেস করে জেনে নেওয়া যায় আর কি। এখন প্রেসিডেন্ট উঠেছেন স্পিচ দিতে, ইংরেজিতে যেই না তিনি মুখ খুললেন, আর আমরা ছোকরারা যারা ছিলাম বাংলা ভাষায় দলে সবাই একসঙ্গে চেঁচিয়ে উঠলুম, বাংলা বাংলা। তাকে ইংরেজিতে যেই বক্তব্য শুরু করলেন, আমরা বাংলা বাংলা বলে চিৎকার করা শুরু করলাম। মুখ আর খুলতেই দিই না কাউকে, ইংরেজিতে কথা আরম্ভ বললেই আমরা চেঁচাতে থাকি বাংলা বাংলা। মহা মুশকিল, কেউ আর কিছু বলতে পারে না। তবু ওই চেঁচামুচির মধ্যে একজন একটা কথা বলতে চেষ্টা করেছিলেন। লালমোহন ঘোষ ছিলেন ঘোরতর ইংরেজি দুরস্ত, তিনি ইংরেজি খুব ভালোভাবে বলতে পারতেন, ইংরেজি ভাষা ছাড়া তিনি কিছুই বলেন না আর কি। তার মতো ইংরেজিতে কেউ বলতে পারতো না। তিনি ছিলেন পার্লামেন্টারি বক্তা, অর্থাৎ পার্লামেন্টে বক্তব্য রাখার মতো ব্যক্তিত্ব, পার্লামেন্টে বক্তব্য রাখেন। তিনি শেষটায় উঠে বাংলায় করলেন বক্তৃতা। কি সুন্দর তিনি বলেছিলেন, যেমন পারতেন তিনি ইংরেজিতে বলতে, তেমনি চমৎকার তিনি বাংলাতেও বক্তৃতা করলেন। আমাদের উল্লাস দেখে কে, কারণ আমরা বারবার বাংলার জন্য গলা বাড়িয়েছি, বক্তব্য রেখেছি, চিৎকার করছি বাংলায় বলতে হবে, এবং শেষমেশ আমাদেরই জয় হলো। তাই আমাদের আনন্দ আর দেখে কে, আমাদের তো জয় জয়কার। কনফারেন্সে বাংলা ভাষা চলিত হলো, সেই প্রথম আমরা পাবলিকলি বাংলা ভাষার জন্য লড়লাম, অর্থাৎ বাংলা ভাষার জন্য আমরা আন্দোলন করলাম, বাংলা ভাষার জন্য আমাদের এই আন্দোলন সফলতা পেল। যাক, আমাদের তো জিত হলো। এবার প্যান্ডেলের বাইরে এসে একটু চা খাওয়া যাক। বাড়িতে গিয়েই চা খাবার কথা, তবে এখানেও চায়ের ব্যবস্থা কিছু ছিল। নাটোর বললেন, কিন্তু গরম গরম সন্দেশ আর চায়ের সঙ্গে খাবার কথা আছেন যে অবন্দা, অর্থাৎ আপনি যে বলেছিলেন চায়ের সঙ্গে গরম গরম সন্দেশ খাবেন। আমি বললাম, সে তো হবেই, এটা হলো উপরি পাওনা। এখানে একটু চা খেয়ে নিই। এখনকার মতো তখন আমাদের খাও খাও বলতে হতো না, হাতের কাছে খাবার এলেই তলিয়ে দিতাম, অর্থাৎ খাও খাও বলে অনুরোধ করতে হতো না, খাবার পেলেই আমরা খেয়ে ফেলতাম। এটাও বলে কিন্তু গল্পটা শেষ হলো। আশা রাখি প্রত্যেকেরই আমার আলোচনাটি ভালো লেগেছে। ভালো লাগলেও অবশ্যই একটি লাইক দিয়ে দিও এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও, যাতে অনেক সংখ্যক ছাত্রছাত্রী গুরুত্বপূর্ণ তথ্যগুলো তারা জানতে পারে এবং তারা উপকৃত হতে পারে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।